गुड मॉर्निंग फ्रॉम कालीपोखरी। আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। প্রচণ্ড ঠান্ডা এখানে। আর আপাতত আমরা এখানে একটুখানি গরম জল নিয়ে আমরা গরম জলে এক্সট্রা বাকেট একটা বালতি ছোট ছোট বালতি ছিল, তার জন্য ওরা 100 টাকা করে চার্জ করলো এক্সট্রা। তো আপাতত আমরা মানে সবাই স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আমরা একটুখানি কালীপোখরির দিকে যাচ্ছি। কালীপোখরিতে গিয়ে সবার থেকে কয়েনও নিয়ে নিয়েছি। তো ওদের নাম করে একটুখানি প্রার্থনা করে কয়েন দেব। আর তার সাথে আমি আমারও একটু মনে প্রার্থনা জানাবো। বলে নাকি যেহেতু ওটা একটা হোলি পোখরি বলতে পারেন, তাহলে ওখানে কিছু যদি আপনি প্রার্থনা করেন, আপনার যদি কিছু মনের আশা থেকে থাকে, তাহলে আপনার সেই মনের আশা पूर्ण है। दवा ये काली पोखरी का हिस्ट्री क्या है? तो इसको होली पोखरी की मतलब तुम लोग होली प्लेस है तुम लोगों के लिए ये? तो ये क्यों है? एक तौर पर देखा जाए तो इसको वो भी मानता है, फुट स्टेप भी मानता है। अच्छा, फुट स्टेप कि गौतम बुद्ध का? नहीं बुद्ध का नहीं, तो गुरु रिंपोचे। ओके, अच्छा। তো কালীপোখরি যেটা ওপর থেকে যদি দেখেন তাহলে গুরু রিংপোছে যিনি ছিলেন, ওনার পায়ের ছাপের মতো লাগে এটা। এই কালীপোখরির জল কোনো সময় পুরোপুরিভাবে ফ্রিজ হয় না। আর উপরে একটা জায়গা আছে যেখান থেকে কালীপোখরির সোর্স, ওখানে একটা ছোট্ট হোল, ওখান থেকে জলটা আসে। আর এই পুকুরের রং পুরো কালো, একদম জলের রংটা পুরো কালো, তাই না এটাকে কালীপোখরি বলা হয়ে থাকে। কালীপোখরিতে আমি আমার মতো করে আমার যা মনের প্রার্থনা সব জানালাম, যেন সেগুলো পূরণ হয়। আপনারাও যদি আসেন তাহলে এই পুকুরের মধ্যেই আপনারা নিজের প্রার্থনা একটা কয়েন রেখে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকাই রাখতে হবে, নিজের সামর্থ্য অনুযায়ী একটা কয়েন রেখে আপনারা নিজের প্রার্থনা জানাতে পারেন। আর এই কালীপোখরি থেকে এখানে ভিউটা দেখুন। কালকে যখন আসছিলাম পুরো জায়গাটা মেঘে ঢাকা ছিল, আর আজকে দেখুন পুরো ক্লিয়ার ব্লু স্কাই, ভীষণ ক্লিয়ার আকাশ। তার মানে ভাবুন যে সান্দাকফু থেকে আমরা কতটা ক্লিয়ার ভিউ পাবো। এই পুকুরের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো যে এই লোটাস যে এই পাতা আছে সেটা ছাড়া আর কোনো পাতা এখানে পড়ে থাকতে বা কোনো ময়লা এখানে পড়ে থাকতে দেখা যায় না। কোনো যদি কিছু পড়ে থাকেও, কোনো না কোনো পাখি এসে সেটাকে তুলে নিয়ে চলে যায়। আজকে আমরা কালীপোখরি থেকে সান্দাকফুতে যাচ্ছি, বাট এটাই যে কালকে আমার নেক পেইনটা এতটাই বেড়েছে যে আজকে আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিয়েছি। কালীপোখরিতে সান্দাকফুর জন্য গাড়ি রিজার্ভ নিচ্ছে 1600 টাকা। আমরা গাড়ি করে সান্দাকফুর জন্য বেরিয়ে গেলাম। রাস্তার অবস্থা এখানে প্রচণ্ড খারাপ, মানে গাড়ি পুরো এরকম হিলতে যাবে, আর আমাদের খাবারগুলো হজম হতে যাবে। কালীপোখরি থেকে সান্দাকফু ঢোকার আগেই নেপাল হয়ে যেহেতু যেতে হবে, তো নেপাল এন্ট্রির আগে ইন্ডিয়ানদের জন্য 50 টাকা করে চার্জ ছিল। তো পার হেড ওরা 50 টাকা করে টিকিটের জন্য নিল। তারপর আমরা আবার এন্ট্রি করব সান্দাকফু এর উদ্দেশ্যে। স্পন্ডিলাইটিস যেটা হয়েছিল মাত্র 6-7 মাস হয়েছিল, তারপরে আমি
কিছুটা ঠিক হয়ে গেছিলাম, বাট এতটা রাস্তা আমাকে ঘাড় নিচু করে আসতে হয়েছিল, তাই জন্য কালকে আমার পেনটা প্রচুর বেড়েছিল। দুবার মাসাজ করে আমি হট ব্যাগ দিয়েছি। তারপর এখানে এত হাই অল্টিটিউডে এরা পেন কিলার খেতে বারণ করলো, বিকজ বললো যে হার্ট ব্লক হয়ে যেতে পারে। তো প্যারাসিটামল খেয়েছিলাম, তো এখন আপাতত কিছুটা রিল্যাক্স আছে। বাট এই রাস্তায় যদি আজকে আমি আবার ট্রেক করে উঠতাম তাহলে আমি আবার প্রবলেম ফেস করতাম। এই মুহূর্তে আছি আমি বিকে ভঞ্জন। এখান থেকে গাড়িতে বলছে যে আর সময় লাগবে মাত্র আধ ঘন্টা মতো সান্ডাকফু যেতে, তাহলে আমরা সান্ডাকফুতে গিয়ে বিশেষ করে কিছুটা সময় কাটাতে পারবো। আর এই একটা বিকে ভঞ্জনের ওয়াচ টাওয়ার, এটা সমাধিতে আসেনি। জাস্ট ওয়াচ টাওয়ার থেকে এইদিকে ভিউটা দেখুন, খুবই অসাধারণ একটা ভিউ। দেখুন সান্ডাকফু যাওয়ার পথে রাস্তার অবস্থা, যেমন হাইক রাস্তার ঠিক ততটাই খারাপ। শুধু আগের রাস্তার অবস্থাটা দেখুন, এই দেখুন সাইডে পুরো খাদ আর রাস্তা এইভাবে পুরো অবস্থা খুব খারাপ। রীতিমতো আমরা সবাই ডান্স করতে করতে ওপরে উঠছি সান্ডাকফুতে। কিরে কেমন লাগছে? ভালো। প্রতীক একজন বলছে ডান্সিং কারের কথা মনে পড়ে যাচ্ছে, একজন বলছে এখন কিছু আমি বলতে পারছি না, ডেস্টিনেশনে পৌঁছে আমি বলবো। এই সাইডটা দেখুন পুরো ক্লাউডে ভর্তি। আমরা আর কিছুক্ষণের মধ্যে সান্ডাকফু পৌঁছে যাবো। ওই দেখ কাঞ্চনজঙ্ঘা, নার্সিং পিক। ওয়েলকাম টু সান্ডাকফু। আমরা সান্ডাকফুতে চলে এসেছি। এই হলো সান্ডাকফু, আর সামনে পুরো স্লিপিং বুদ্ধা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ওখানে হোটেল নমো বুদ্ধা, ওটা আমাদের সান্ডাকফুতে আমরা এই হোটেলটাতেই থাকবো। আর এখান থেকে পুরো একদম স্লিপিং বুদ্ধা আমাদেরকে ওয়েলকাম করছে। আর ওদিকে ঢোকা মাত্রই আমরা মাউন্ট এভারেস্ট দেখে ফেলেছি। শুধু কষ্ট একটাই, এই যে যা স্টিক নিয়েছিস তো লাঠি, মানে কষ্ট ঠিক না, এটা দুঃখ একটাই যে আমি আমার নেক পেনের জন্য পারলাম না আসতে ট্রেক করে। বাট আমি কথা দিচ্ছি আমি আসবো ট্রেক করে, আমার ঘাড়ের শুধু পেনটা একটু ঠিক হয়ে যাক, আমি আসবো, আবার আসবো ট্রেক করে। খুব একটা কষ্ট হবে না, চলে আসবো ঠিক। নমো বুদ্ধা হোটেলে চেক ইন করার পরে একটু চা খেয়ে নিয়ে আমরা এখন নমো বুদ্ধা থেকে এই ওপরের দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই যে এদিকের যে ওপরের দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই ওপরের দিকে রাস্তাটা একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এই মুহূর্তে সেখানেই যাচ্ছি। এটা হচ্ছে এই ভিউ পয়েন্টে ওঠার রাস্তাটা। उधर है अन्नपूर्णा रेंज। तो जब हम लोग हाई ऑल्टीट्यूड में आता ना, हाँ मतलब सिर्फ सिल्वर पाइन मिलेगा, ये सब सिल्वर पाइन। আচ্ছা, এইগুলো সমস্ত হচ্ছে সিলভার পাইন। আর ওইদিকে রয়েছে অন্নপূর্ণা রেঞ্জ, তারপরে এভারেস্ট রেঞ্জ, ওইদিকে ক্লাউডে ঢেকে আছে 3 সিস্টার, আর এদিকে হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো। আর এদিকে হচ্ছে সেই
ভিউ পয়েন্টটা। প্রচণ্ড হাওয়া চলছে, হেভি ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। আমি গ্লাভস নিয়ে আসিনি, হাত রীতিমতো কাঁপছে। জাস্ট এখানে ভিউটা একবার দেখুন। সো আফটার লাঞ্চ আমরা বেরিয়ে পড়লাম। সবার প্রথমে যাব সান্দাকফু একদম টপেতে, তারপর ওখান থেকে যাব আমরা আলেতে, যেখান থেকে সানসেট খুব সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে আল হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা, একবার দেখে নিন। এই জায়গাটা হচ্ছে সান্দাকফু জিটিএ, এই ট্রেকার সাইটটা আছে সেটা, আর ঠিক ওখানটা হচ্ছে হোটেল নমবুদ্ধা। সো চেক ইন তো করেছিলাম, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, হোটেল নমবুদ্ধা প্লিজ বুক করবেন না। আমরা একটা রাতের জন্য, আর একটু বাজেট প্রবলেমও আছে, তার জন্য আর আমরা কোনো রকমভাবে কিছু করিনি। যদি কেউ একটুখানি প্রাইসটা বেশি, এখানে নিচ্ছে 1200 আর 500 টাকা পার হেড এক্সট্রা দিয়ে আপনারা সানরাইজ বলুন বা এখানে একটা শেরপা হোমস্টে আছে, ওখানটা অবশ্যই থাকতে পারেন। এখন সান্দাকফুর একেবারে টপেতে যাচ্ছি। এই যে এই রাস্তাটা এখান দিয়ে উঠছে, এটা হচ্ছে সান্দাকফুর একদম টপে যাওয়ার রাস্তাটা। আমরা সান্দাকফু টপেতে রয়েছি এই মুহূর্তে, জাস্ট ভিউটা দেখুন। বিভৎস এক্সপিরিয়েন্স, সান্দাকফুর একেবারে টপে যাওয়া বিভৎস এক্সপিরিয়েন্স। মানে আমি আপনাদেরকে এইটুখানি সাজেস্ট করবো, যারা রক ক্লাইম্বিং জানেন না, যেমন আমি গিয়ে ওপরে গিয়ে ভালো লেগেছে ঠিকই, কিন্তু ভীষণ 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 ভয় লাগছিল, ভীষণ ভয় লাগছিল। যারা রক ক্লাইম্বিং জানেন না তারা ট্রাই না করলেও ভালো হয়। আমরা আমাদের গাইড সত্যি খুব ভালো নিমা, যার জন্য আমাদের পক্ষে ওঠা আর নামা দুটো পসিবল হয়েছে। ফিজিক্যালি অ্যাক্টিভ আর রক ক্লাইম্বিং যদি কোর্স আপনার না করা থাকে, আর হ্যাঁ হাই অল্টিটিউড সিকনেস যদি আপনাদের না থাকে, তাহলে আপনারা অবশ্যই এখানে যেতে পারেন, না হলে প্রচণ্ড চাপ। আমি প্রথমে এই টপের রাস্তাটাকে ভেবেছিলাম হয়তো নর্মাল এমনি ঘুরে 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 উঠবে, তারপর ওপরে গিয়ে দেখছি রক ক্লাইম্বিং করতে হচ্ছে। বাবারে বাবা। আপাতত এবার আমরা সানসেট দেখার জন্য আলেতে যাচ্ছি। আল উসকে উপর হ্যাঁ না, আমরা আলের দিকে অনেক তাড়াতাড়ি রওনা দিয়েছি, বিকজ যেতে একটু সময় লাগবে, রাস্তা আপ অ্যান্ড ডাউন আছে, তাই জন্য। আর একটা মজাদার সানসেট আমরা দেখতে চলেছি।
আলের একেবারে টপে যাচ্ছি আমরা, যেখান থেকে সব থেকে ভালো ভিউ আসে। আলের একেবারে টপ থেকে জাস্ট ভিউটা দেখুন। শুধুমাত্র আর কিছুক্ষণের অপেক্ষা আল থেকে সানসেটের। টুকু যে এই যে মেঘটা আছে, ওই মেঘটা একটু চলে যাক, তাহলে সানসেটটা পুরো ক্লিয়ার বোঝা যাবে। দেখা যাক সময় সাথ দেয় কিনা, তাহলে আমরা অবশ্যই এখান থেকে সানসেট দেখতে পারবো। অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী রইলাম আমরা, সত্যি এখনো পর্যন্ত সব থেকে সেরা সানসেট দেখলাম। জাস্ট সানসেটের পরে ভিউটা দেখুন।